ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দ আবিদ হুসাইন সামি। একজন দিনমজুরের চাইতেও কম আয় করেন অলিম্পিকে খেলা একজন আর্চার। অনিশ্চিত ভবিষ্যৎ আর ফেডারেশনের দায়িত্বহীনতায় খেলা ছেড়ে একে একে বিদেশে পাড়ি জমিয়েছেন রোমান সানা, দিয়া সিদ্দিকি, হাকিম রুবেল এবং অসীমের মতো দেশসেরা আর্চাররা। তাহলে কি খেলার পরিবেশ নিয়ে আর্চারি ফেডারেশনে? সদুত্তর দিতে পারেননি কর্মকর্তারা। বাংলাদেশ আর্চারি ফেডারেশন নিয়ে মেহেদি নাইমের ধারাবাহিক প্রতিবেদনের আজ থাকছে শেষ পর্ব। 14 বছর ধরে খেলতেছি, অনার্স মাস্টার্স গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমার কাছে এখনও কোনো একটা জব নাই বা কোনো কিছু নাই। তো ফেডারেশন থেকে বলতেছে তারা চেষ্টা করতেছে, স্যাররা বলতেছে জি আমরা চেষ্টা করতেছি, কিন্তু আসলে চেষ্টাটা কত দূর সেটা আমার জানা নাই। তুমি রুবেল চলে গেলে তোমার মতো রুবেল আরও 2-4টা বার করতে পারবো, কোনো সমস্যা নেই। তো আমি অবাক হয়ে থাকলাম যে একটা কোচ কিভাবে এইভাবে কথা বলে। ফেডারেশন শুধু কঠিন শাসন আর নিষিদ্ধই করতে পারে, না খেয়ে থাকলে কেউ খোঁজও নেয় না। অর্থাভাব দূর করে ভবিষ্যতে নিশ্চয়তা দিতে পারে না। অসমতুলনা হলেও বাস্তব। ঢাকা শহরের একজন চা দোকানি, সবজি বিক্রেতা, এমনকি রিক্সা চালকের মাসিক আয়ও একজন অলিম্পিয়ানের চেয়ে বেশি। চলুন সত্যতা যাচাই করা যাক। বাংলাদেশে এখন পরিস্থিতি অতটা ইন কন্ট্রোলে আছে, বাট আগে দেখছেন আপনি একটা সংসারে অনেক খরচ। আর্চারি ফেডারেশনের দায়িত্বহীনতায় গেল 2 বছরে আর্চারি ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়েছেন বাংলাদেশের এক সময়ের দেশসেরা এই 4 আর্চার। অসীম উবার চালান, রোমান সানা একটি দোকানে কাজ করেন, দিয়া সিদ্দিকি এখন পুরোদস্তুর ক্লিনিক কর্মী, আর রুবেল কাজ করেন গ্যাস স্টেশনে। কোনো কাজই ছোট নয়, কিন্তু তাদের তো এই সময়ে খেলার কথা ছিল লাল সবুজের হয়ে আর্চারি। আমার চলে যাওয়ার বা চলে আসার অনেক কারণ ছিল, তার মধ্যে অন্যতম কারণ হলো এই আর্থিক অনিশ্চয়তা। দেখেন, এট দ্য এন্ড অফ দ্য ডে সবাইকে তাদের ফিউচার নিয়ে চিন্তা করতে হয়। একটা প্লেয়ারকে ফেডারেশন তো ওইভাবে টর্চার করতে পারে না। হয়তো বিভিন্ন সময় ফেডারেশনের সাথে অনেক চাওয়া পাওয়া নিয়ে খেলোয়াড়দের মধ্যে সমস্যা তৈরি হয়, এটা আমাদেরও হয়েছে। ওই সময় হয়তো খেলোয়াড়রা যেটা চাইতো ফেডারেশন সেটা দিতে পারতো না। খেলা ছেড়ে বিদেশে পাড়ি দেওয়ার ঘটনা অন্যান্য ডিসিপ্লিনে অতীতেও আছে, কিন্তু প্রশ্ন ওঠে ভিন্ন জায়গায়। সাম্প্রতিক সময়ে শুধু আর্চারি ফেডারেশন থেকে সেরা অ্যাথলিটরা খেলা ছেড়ে দিচ্ছে কেন? এখানে আসার পরেও আমি একটা জিনিস নিয়ে খুব হতাশ যে বাংলাদেশ আর্চারি ফেডারেশনের হয়ে বিগত 10 বছর ন্যাশনাল টিমের হয়ে খেলছি, এত রেজাল্ট দিয়েছি। তো তাদের কাছ থেকে আমি ছোট্ট একটা লেটার চেয়েছিলাম যে আমি যে বাংলাদেশ ন্যাশনাল টিমের একজন প্লেয়ার ছিলাম, আমাকে একটা লেটার দিয়ে প্রকাশিত করেন যে আমি একজন ন্যাশনাল টিমের প্লেয়ার ছিলাম, আমার এই রেজাল্ট। রোমান সানার কথাটা বলতে পারেন। রোমান সানা তো আসলে পারফরমেন্স আমাদের লোকাল খেলাগুলোতে সেমিফাইনালে উঠতো না। হাকিম আহমেদ রুবেল ওর ইস্যুটা, দিয়া সিদ্দিকে যেহেতু রোমান সানার ওয়াইফ, ওরা দুজন একসাথে গেছে আর কি। দিয়া সিদ্দিকে কোনো প্রবলেম ছিল না, ওয়ারাই নো। আর রুবেলের যে ব্যাপারটা, রুবেল হয়তো হি ওয়াজ মোর, মানে আমি নট শিওর, বাট মেবি হি ইজ মোর ম্যাটেরিয়ালাইজ লাইফ, হয়তো সেটা ভালো একটা লাইফের জন্য হয়তো তার সুযোগ ছিল, এই কারণে হয়তো গিয়েছে এরকম কিছু একটা। এসব নিয়ে মুখ খুললে অতীতে পাগল বলেও ট্যাগ দেয়া হয়েছে রোমান সানাকে। ফেডারেশনের তৎকালীন সাধারণ সম্পাদক, বাংলাদেশে আর্চারির প্রতিষ্ঠাতা কাজী রাজীব উদ্দিন চপলের কাছে এর উত্তর জানতে চাইলে বেঁকে যায় তার কথার তীর ধনুক। মোটিভেট তো আমরাই করব, আমরা করেছি বলে একটা রোমান সানার সৃষ্টি হয়েছে, আমরা করেছি বলে সাগর ইসলাম তৈরি হচ্ছে। না করলে অর্গানাইজারদের যে পর্যন্ত দেশ জাতি মূল্যায়ন না করবে, অবক্ষয়টা থেকেই যাবে, এরকম বিশৃঙ্খলা হবে। কারণ আমরা যদি ভালো কাজের প্রফেশন না পাই, আমরা ভালো কাজ করতে যাবো কেন? সাকিব, তামিম কিংবা জামাল ভুঁইয়া কেউই সবসময় তার সেরা ফর্মে থাকতে পারে না। আপস অ্যান্ড ডাউন মিলেই তো স্পোর্টস, তাই বলে ফেডারেশন তো হাত ছাড়তে পারে না। অথচ উল্টো পথে যেন দেশের আর্চারি। আমরা সার্চ কমিটিতে যখন দায়িত্বটা পেয়েছিলাম, তখন এই জিঙ্কসগুলো আমরা ভেঙে দেওয়ার একটা চেষ্টা করেছি যে কেউ যেন কোনো ফেডারেশনকে নিজেদের পারিবারিক সম্পত্তি হিসাবে মানে মনে করতে শুরু না করে দেয়, এবং কেউ যেন এটাকে তার নিজস্ব স্বার্থে বা ব্যক্তিগত স্বার্থে বা ব্যবসায়িক স্বার্থে ব্যবহার না করে। আমার বাসায় মা অসুস্থ, আমি মাকে চিকিৎসা করাতে পারতেছি না, বাট আমি কিভাবে খেলায় মনোযোগী হব?
এই জিনিসগুলো তো আমাদের সবার ফ্যামিলি আছে, সবার সব কিছু আছে। এসএ গেমসে ধনী দেশগুলোর তালিকায় বাংলাদেশ থাকবে 3 বা 4 নম্বরে, কিন্তু দিন দিন শুধুমাত্র পরিকল্পনার অভাবে শোচনীয় অবস্থায় দাঁড়াচ্ছে। আর্চারিতে 10-এ 10 পদক জয় আবার কবে হবে সেটা অনিশ্চিত। তবে এভাবে চলতে থাকলে একটি অলিম্পিক পদকের স্বপ্ন যে আকাশের চাঁদ হয়ে থাকবে সেটা এক প্রকার নিশ্চিতভাবেই বলা যায়। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা। বাংলাদেশে ওয়ার্ক পারমিট শেষ কামিনী ডি সিলভার বিস্ময়করভাবে আবারও ওয়ার্ক পারমিটের অনুমতির জন্য আবেদন করাটা বিরক্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সবকিছু ঠিক থাকলে আগামী 24 আগস্ট ঢাকায় ফিরবেন সমালোচিত এই কিউরেটর। তবে গামিনীর কোন দায়িত্ব থাকবে সেটা নির্ধারণ করে দেবেন বিসিবির নতুন টার্ফ ম্যানেজমেন্ট প্রধান টনি হেমিং। যমুনা টেলিভিশনকে বিষয়টা নিশ্চিত করেছে বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব আলম। সাম্প্রতিক সময়ে দেশের ক্রিকেটের সবচেয়ে আলোচিত আর সমালোচিত ব্যক্তিটি নিশ্চিতভাবেই গামিনী ডি সিলভা। মিরপুরের স্লো আর মন্থর উইকেটের দায় অনেকেই দিয়ে থাকেন এই লঙ্কান কিউরেটরের গায়ে। সম্প্রতি তার সাথে 1 বছরের চুক্তি নবায়ন করে বিসিবি, কিন্তু পাকিস্তান সিরিজের বাজে উইকেটের পর বদলে যায় গামিনীর ভাগ্য। শেষ পরিণতির দিকে টার্ন নেয় গামিনী বিসিবির এক যুগের সম্পর্ক। গুঞ্জন আছে বিরক্ত বিসিবি সভাপতি গামিনীকে বহিষ্কারও করেছিলেন। তবে এখন জানা যাচ্ছে ভিন্ন কথা, বরখাস্ত নয়, ছুটিতে গেছেন এই লঙ্কান। সবকিছু ঠিক থাকলে আগামী 24 আগস্ট ঢাকায় আসছেন এই লঙ্কান। তবে ছোট্ট একটা কিন্তু আছে, গামিনীর ওয়ার্ক পারমিট শেষ হয়েছে, সেটা নবায়ন করতে আবেদনও করেছে বিসিবি। উনি ছুটিতে গেছেন, উনি ফিরবেন 24 তারিখে, ওনার ফেরত আসার কথা। গামিনী দেশে ফিরছেন, তিনি কি আবারও ফিরে পাবেন মিরপুরের হোম অফ ক্রিকেটের কিউরেটরের দায়িত্ব, নাকি অন্য কোনো ভূমিকায় থাকবেন বিসিবির সাথে? গামিনী নামক ঘুড়ির নাটাইটা এখন টনি হেমিং এর হাতে নিশ্চিত করেছেন মাহবুব আলম। ও মিরপুরের দায়িত্ব থাকতে পারে, ও বাইরের কোনো ভেন্যু দায়িত্বে থাকতে পারে, এটা ডিপেন্ড করবে হেড অফ টার্ফ কিভাবে তার সাজাবে। কারণ আমাদেরকে বুঝতে হবে যে একটা মানুষকে দায়িত্ব দিলে সে সেই দায়িত্বটা কিভাবে বন্টন করবে, এটা তার উপরে নির্ভর করবে। এবার আসা যাক টনি হেমিং ইস্যুতে। দ্বিতীয় দফায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব নিয়ে মিরপুরের হোম অফ ক্রিকেটে ব্যাপক সংস্কার করছেন এই অস্ট্রেলিয়ান। মূল মাঠের উইকেটের পাশাপাশি মিরপুরের সকল প্র্যাকটিস উইকেটেও সংস্কার করছেন হেমিং। বিশ্বের অন্যতম সফল এই কিউরেটরের সামর্থ্য নিয়ে কারোই সন্দেহ নেই, কিন্তু প্রথম দফায় দায়িত্ব ছাড়ার সময় বিসিবিতে শ্রীলঙ্কান মাফিয়া আছে এমন গুরুতর অভিযোগ করেছিলেন হেমিং। দ্বিতীয় দফায় দায়িত্ব দেবার আগে সেই ইস্যুতে কি হেমিং এর সাথে কথা বলেছিল বিসিবির গ্রাউন্ডস কমিটি? আনফরচুনেটলি আমাদের মিডিয়া যেভাবে সব কিছুকে পরিচালিত করে, যারা একটু মিডিয়ার সাথে খুব বেশি সম্পৃক্ত না তারাও পরিচালিত হয়ে যায়। সুতরাং অনেক কিছুই বলা হয়েছে যেটা আমার জানা মতে তার মুখে এটা ধরিয়ে দেওয়া হয়েছে। ক্রিকেট অস্ট্রেলিয়া, আইসিসি থেকে শুরু করে কাতার বিশ্বকাপের স্টেডিয়াম প্রস্তুত করা, এমনকি সম্প্রতি বার্সেলোনার নো ক্যাম্পের কিউরেটরদের সাথেও মতবিনিময় করে এসেছেন টনি। গুণী এই কিউরেটরকে এবার নির্দিষ্ট কোনো ভেন্যুতে আটকে রাখতে চায় না বিসিবি। ঢাকা থেকে সারা দেশের ভেন্যুগুলো তদারকি করবেন হেমিং। তার পছন্দের দেশি কিউরেটররা দায়িত্ব পালন করবেন বিভিন্ন স্টেডিয়ামে। সে সারা বাংলাদেশেই ঘুরবে, প্রাইমারিলি ঢাকায় থাকবে, বাট ও প্রতিটা জায়গায় ঘুরে ঘুরে দেখবে। আমরা জানেন যে কিউরেটরদের মধ্যে আমরা কিছু ডিপুটি কিউরেটর করেছি, অ্যাসিস্ট্যান্ট কিউরেটর করেছি। আমাদের সকল মাঠে আমরা পরিচর্যার জন্য তাদেরকে ডিস্ট্রিবিউট করব। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। মঙ্গলবার সকাল 10টায় রাজধানীর এক 5 তারকা হোটেলে জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে বৈঠক করবেন বিসিবি সভাপতি। সম্প্রতি ক্রিকেটারদের কাছে তাদের ফ্যাসিলিটিস নিয়ে পরামর্শ চেয়েছিলেন আমিনুল ইসলাম বুলবুল। জানতে চেয়েছিলেন সমস্যার জায়গায়। এক্ষেত্রে রেড জোন এসেছে, উইকেট এবং গ্রাউন্ডস ফ্যাসিলিটিসের প্রসঙ্গ। এমনকি সর্বশেষ 6 থেকে 7 মাসে কোনো সিরিজ খেলেননি নারী ক্রিকেটাররা, যেটা নিয়ে ক্ষুব্ধ বিসিবি সভাপতি। হোয়াইট বোর্ডে প্র্যাকটিস প্ল্যান লিখেছেন সিমন সালাউদ্দিনরা। সেই প্ল্যানে অনুশীলন চলবে। লিটন, মিরাজ, শান্তদের মনোযোগ ওই হোয়াইট বোর্ডের দিকে। শুধু এই ক্ষেত্রেই না, বাংলাদেশ ক্রিকেটে খাতা কলমের ব্যবহার বেশ কদিন ধরেই চলছে।
মঙ্গলবার সকাল 10টায় রাজধানীর এক 5 তারকা হোটেলে জাতীয় দলের ক্রিকেটারদের সাথে বৈঠক করবেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ক্রিকেটারদের চাওয়া পাওয়া নিয়েই এখানে আলোচনা হবে। দিন কয়েক আগে ক্রিকেটারদের একটা ইভালুয়েশন ফর্মও দিয়েছিলেন সভাপতি। সেই ফর্ম পূরণ করে ক্রিকেটাররা জানিয়েছিলেন ফ্যাসিলিটিজের কোথায় সমস্যা, কোথায় করতে হবে বড় ধরনের উন্নতি। জানা গেছে সব মিলিয়ে 8টা ক্যাটাগরিতে ক্রিকেটারদের কাছে তাদের ভাবনা জানতে চাওয়া হয়েছিল। এমনকি পরামর্শের ক্ষেত্রেও 2টা ঘর রাখা হয়েছিল। এক্ষেত্রে রেড জোন অর্থাৎ ক্রিকেটারদের ভেতর থেকে সর্বোচ্চ সংখ্যক সমস্যা চিহ্নিত হয়েছে উইকেট ও গ্রাউন্ড ফ্যাসিলিটিজের ক্ষেত্রে। তবে এই মিটিংয়ে থাকবেন না নারী ক্রিকেটাররা, অর্থাৎ ইন্টারেকশন মিটিং শুধু জাতীয় পুরুষ ক্রিকেটারদের নিয়ে। সেখানেই প্রশ্ন উঠছে, তবে কি আবারও অবহেলিত জ্যোতি সুপ্তারা? জানা গেছে বিশ্বকাপ প্রস্তুতির জন্য নারী দলের ক্রিকেটাররা বিকেএসপিতে থাকায় তাদের সঙ্গে পরবর্তীতে কোনো এক সময়ে বসবেন বিসিবি সভাপতি। বিশ্বকাপ প্রস্তুতির জন্য 3 দলের একটা সিরিজ খেলছে নারী দল। না, ভুল ভাববেন না, আন্তর্জাতিক কোনো দল না, বরং লাল ও সবুজ নামে ক্রিকেটারদের 2 দলে ভাগ করা হয়েছে। অন্য দলটা পুরুষ অনূর্ধ্ব 15 দল। কেন আন্ডার 15 দলের সাথে খেলে বিশ্বকাপ প্রস্তুতি, এটা নিয়েও প্রশ্ন তুলেছেন আমিনুল ইসলাম বুলবুল। শুধু তাই না, গত 6-7 মাসে কোনো আন্তর্জাতিক সিরিজও খেলেনি নারী দল। কোনো আন্তর্জাতিক সিরিজ না খেলে বিশ্বমঞ্চে যাওয়ায় চটেছেন সভাপতি। সোমবার ঢাকায় এসেছেন বিসিবির দুর্নীতি দমন কমিশনের পরামর্শক অ্যালেক্স মার্শাল। মঙ্গলবার অ্যালেক্স মার্শালের সঙ্গে বৈঠকও করবেন বিসিবি সভাপতি। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। বিকেএসপিতে বিশ্বকাপ প্রস্তুতির জন্য 3 দলের সিরিজ খেলছে বাংলাদেশ নারী দল। প্রথম ম্যাচে নিগার সুলতানা জ্যোতির 50-তে সবুজ দলকে 32 রানে হারিয়েছে লাল দল। উইমেন্স চ্যালেঞ্জ কাপের প্রথম ম্যাচে বিকেএসপির 3 নম্বর মাঠে আগে ব্যাট করতে নেমে 47 ওভার 4 বলে 144 রানে অল আউট হয় বাংলাদেশ নারী। লাল দল 131 বলে 78 করেন ক্যাপ্টেন নিগার জ্যোতি। দ্বিতীয় সর্বোচ্চ 22 রান করেন ফাহিমা। 2টি উইকেট নেন সবুজ দল। অধিনায়ক নাহিদা আক্তার স্বর্ণাও নেন 2টি করে উইকেট। জবাবে 112 রানেই অল আউট হয়ে যায় নারী সবুজ দল। ফারজানা হক পিঙ্কি করেন সর্বোচ্চ 30 রান। নাহিদের ব্যাট থেকে আসে 20 রান। 6 ওভারে মাত্র 13 রানে 4 উইকেট নেন মারুফ আক্তার। 20 রানে 4 উইকেট ফাহিমার। ম্যাচ সেরা জ্যোতি। জাতীয় দলের ব্যাটারদের শটের রেঞ্জ বাড়াতে কাজ করছেন পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উড। তবে ব্যাটারদের টেকনিকে বড় পরিবর্তন এনে নয়, বরং প্রত্যেকটা ব্যাটারের শক্তি বিবেচনা আলাদা আলাদা কৌশল শেখাচ্ছেন এই কোচ। বলছেন ব্যাটার জাকের আলী অনেক এবার এশিয়া কাপে ব্যক্তিগতভাবে ট্রফি জয়ের লক্ষ্য নিয়ে যেতে চান জাকের। দীর্ঘ বিরতির পর একসাথে লম্বা ক্যাম্প করার সুযোগ পেল জাতীয় দলের ক্রিকেটাররা। শুক্রবার থেকে শুরু হওয়া স্কিল ট্রেনিংয়ে পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উড কেড়ে নিয়েছেন সবার দৃষ্টি। প্রো ভেলোসিটি ব্যাট মেডিসিন বলের ব্যবহার করে ক্রিকেটারদের স্ট্রেংথ বাড়াতে কাজ করছেন এই ইংলিশ কোচ। প্রথমবার বাংলাদেশ দলের পাওয়ার হিটিং কোচের সাথে কাজ করার অভিজ্ঞতাটা কেমন ছিল জানালেন উইকেট রক্ষক ব্যাটার জাকের আলী অনেক। টাইমারদের কিন্তু সে পাওয়ার হিটার হতে বলে নাই, টাইমাররা টাইমারই থাকবে। তো তারা টাইমিং করে তারা কিভাবে তাদের মানে শটসটাকে আরেকটু 4-5 মিটার 6 মিটার আরেকটু বাড়াতে পারে। তো এটা হলে কি হবে, যেটা আউট হতো সেটা 6 হয়ে যাবে। তবে পাওয়ার হিটিং বাড়াতে গিয়ে কোনো ক্রিকেটারের বেসিক যেন নষ্ট না হয় সেই বিষয়টিতেও দৃষ্টি রাখছেন উড। জাকেরের মতে প্রত্যেক ক্রিকেটারের শক্তির জায়গা বিবেচনা করে আলাদাভাবে কৌশল নির্ধারণ করে কাজ করছেন উড। এক একজনের সুইং এক এক রকম, কারো সুইং বেসবল টাইপ, কারো সুইং গলফ টাইপ। তো এটা ডিপেন্ড করে কে কোনটা নিবে। আসলে ও আসার পরেই বলছে আমি তোমাদেরকে এখানে তোমার বেসিকের মধ্যে আমি চেঞ্জেসটা আনতে চাইছি, মানে আমি ডিফারেন্ট কিছু দিয়ে দিব না। তো ওই রকম কিছুই বলছে। সো যার যার প্যাটার্ন অনুযায়ী ওই কাজটা দেওয়ার চেষ্টা করতে। গেল 2-1 বছর আগে টি-20তে বাংলাদেশ দলের সবচেয়ে বড় সমস্যা ছিল পাওয়ার প্লেতে মন্থর ব্যাটিং। তবে তানজিদ তামিম, পারভেজ ইমনদের কল্যাণে সেই সমস্যা কাটিয়ে উঠেছে দল। তবে এখন যুক্ত হচ্ছে নতুন সমস্যা, মিডল ওভারে মন্থর হচ্ছে, রান তোলার গতি, উইকেট পড়ছে নিয়মিত। সেই সমস্যার সমাধানেও কাজ করা হচ্ছে বলছেন জাকের। এই জিনিসটা আমাদের উইকনেস আপনি বলতে পারেন। তো এটা নিয়ে অনেক আগে থেকে আমরা কাজ করছি। সো এটা নিয়ে কন্টিনিউয়াসলি কাজ করা হচ্ছে, কিভাবে আরও ইমপ্রুভ করা যায়, উইকেট না হারিয়ে কিভাবে কন্টিনিউয়াসলি রান রেটটা ইমপ্রুভ করা যায়।
এদিকে এবারের ক্যাম্পে ক্রিকেটারদের ফিটনেস নিয়ে লম্বা ট্রেনিং সেশন হয়েছে। ক্রিকেটারদের এত কঠোর অনুশীলন করিয়েছেন নাথান কেলি যে অনেকেই এই সেশনগুলোকে তুলনা করছেন কমান্ডো ট্রেনিং এর সাথে। তবে জাকির বলছেন, কেলি দায়িত্ব নেবার পর থেকেই এমন কঠোর পরিশ্রম করে আসছেন ক্রিকেটাররা। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। এবারে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের প্রসঙ্গ। বৈরী আবহাওয়ার কারণে ভেস্তে গেছে সাকিবের অ্যান্টিগা অ্যান্ড বারমুডার ফ্যালকন এবং সেন্ট লুসিয়া কিংসের মধ্যকার ম্যাচ। নির্ধারিত সময়ের চাইতে 1.5 ঘন্টা পর টস হলো, মাঠে গড়ায়নি একটি বলও। ম্যাচের দিন সকালে বৃষ্টির কারণে মাঠ ভেজা থাকায় দু দলকেই করতে হয় অপেক্ষা। টসের ঠিক পরই আবারও শুরু হয় বৃষ্টি। এরপর বৃষ্টি থেমে গেলে বেশ কয়েক দফা মাঠ পরিদর্শন করেন আম্পায়াররা, তবে কোনো সুখবর দিতে পারেননি তারা। ফলে দুই দলকেই পয়েন্ট ভাগাভাগি করে সন্তুষ্ট থাকতে হয়। এই ম্যাচেও সাকিবকে নিয়ে একাদশ সাজিয়েছিল তার দল অ্যান্টিগা। এএফসি এশিয়ান কাপ অনূর্ধ্ব-23 কোয়ালিফায়ারের প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ অনূর্ধ্ব-23 জাতীয় ফুটবল দল আজ প্রথম প্রস্তুতি ম্যাচে বাহরাইনের বিপক্ষে মাঠে নামছে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 9টায়। নিজেদের ছালাই করার পাশাপাশি ফুটবলের শক্তিমত্তা পরীক্ষা করার মঞ্চ হিসেবে ধরা হচ্ছে প্রতিটা ম্যাচকে। বাহরাইনের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার পাশাপাশি কঠোর প্র্যাকটিস করেছে বাংলাদেশের যুবারা। এখন অপেক্ষা মাঠের সেই চূড়ান্ত পরীক্ষার। যদিও প্রথম ম্যাচে থাকবেন না দলের তারকা মুখ শেখ মুরসালিন। চোটের কারণে বিশ্রামে থাকবেন তিনি। 2026 এএফসি এশিয়ান কাপ অনূর্ধ্ব-23 মূল পর্বে খেলবে 16টি দেশ। বাংলাদেশের গ্রুপে আছে স্বাগতিক ভিয়েতনাম, সিঙ্গাপুর এবং ইয়েমেন। বাছাই 11 গ্রুপ চ্যাম্পিয়ন এবং সেরা 4 রানার্স আপ খেলবে মূল পর্ব। নিজের ক্যারিয়ারের সবচেয়ে বাজে হারের সম্মুখীন হয়েছে নেইমার জুনিয়র। ভাস্কো দা গামার বিপক্ষে 6-0 গোলে হেরেছে সান্তোস। এমন হারে কান্নায় মাটিতে লুটিয়ে পড়েন এই ব্রাজিলিয়ান তারকা। ম্যাচ শেষে জানিয়েছেন তিনি লজ্জিত। এদিকে ম্যাচ হারের কারণে সান্তোস কোচ ক্লেবার হ্যাভিয়ারকে বরখাস্ত করেছে ক্লাব কর্তৃপক্ষ। ফুটবল জীবনে অনেক উত্থান পতন দেখেছেন নেইমার জুনিয়র। অসাধারণ গোল, ঝলমলে কীর্তি আর দারুণ সব শিরোপা জয়ের স্মৃতি তাকে গড়ে তুলেছিল আধুনিক ফুটবলের এক অবিচ্ছেদ্য অংশ হিসেবে। কিন্তু যেখানে থাকে আলো, সেখানেই যেন বাসা বাঁধে অন্ধকার কালো। নেইমারের স্মৃতির পাতায় কতই না সুখের গল্প। তবে এবার এমনভাবে হারের মুখে পড়েছেন এই ব্রাজিলিয়ান, যেটি থেকে বের হওয়াটা খুব একটা সহজ হবে না তার জন্য। নেইমার ও তার দল সান্তোস মুখোমুখি হয়েছে ভয়ঙ্কর এক অভিজ্ঞতার। অবিশ্বাস্যভাবে ভাস্কো দা গামার বিপক্ষে 6-0 গোলে হেরেছে তারা, যা কিনা নেইমারের ক্যারিয়ারের সবচেয়ে বড় হার। আমি লজ্জিত। আমাদের পারফরমেন্সে আমি সম্পূর্ণ হতাশ। সমর্থকদের প্রতিবাদের পুরোপুরি অধিকার আছে, অবশ্যই সহিংসতা পরিহার করে। তারা যদি গালি দেয় বা অপমান করে, সেটারও অধিকার তাদের আছে। ব্রাজিলিয়ান সিরিয়ার এই ম্যাচে কোনো রকম প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি সান্তোস। ম্যাচের প্রথমার্ধে অবশ্য 1 গোল হজম করে তারা। বিরতির পর আরও 5 গোলের ফলে হার নিয়েই মাঠ ছাড়ে নেইমাররা। এমন জয়ে রেলিগেশন থেকে বেরিয়ে এসেছে ভাস্কো দা গামা। এটা চরম লজ্জার অনুভূতি। জীবনে কখনো এমনটা হয়নি। দুর্ভাগ্যবশত এবার হলো। কান্না এসেছিল রাগ থেকে, যা ঘটেছে সবকিছুর জন্য। দুর্ভাগ্যবশত আমি সব দিক থেকে সাহায্য করতে পারি না। যাই হোক, পুরো ব্যাপারটাই ছিল একেবারে বাজে। এটাই বাস্তবতা। 6-0 গোলের হার শুধু একটি পরাজয় নয়, নেইমারের হৃদয়ে এক অবর্ণনীয় যন্ত্রণার নাম। তাই তো নিজেকে কোনোভাবেই সামলাতে পারেননি। রেফারির শেষ বাঁশি বাজতেই মাঠে কান্নায় লুটিয়ে পড়েন তিনি। যে কান্না ছিল গর্ব ভেঙে যাওয়ার কান্না, স্বপ্নগুলো মুহূর্তেই ধসে পড়ার প্রতিধ্বনি। সানজানা আইভি, যমুনা স্পোর্টস। এই ছিল আজকের স্পোর্টস লাইভ। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।